চলতে বাধ্য থাকিবে। তাই সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে কেউ এই নির্দিষ্ট এলাকাতে অবাঞ্ছিত জমায়েত করবেন না। প্রশাসন जितना आगे कैमरा आएगा, यहाँ पे पूरा का पूरा जो रोड है, यहाँ पे 7 नंबर गेट जाने का जो रास्ता है पूरा का অবাঞ্ছিত জমায়েত করবেন না। প্রশাসনের সাথে সরকারি নির্দেশ পালনের সহযোগিতা করুন। বিমানবন্দরের সামনে আমরা শান্তিপূর্ণভাবে গেছিলাম, যেতে দেই না, আমরা শান্তিপূর্ণভাবে চলে এসেছি। आसपास कहीं जगह कोई চলতে বাধ্য থাকিবে। তাই পুলিশের এত লম্বা লম্বা সব লাঠি দেখেছেন আর কেউ দাঁড়াননি, এমনকি সিদ্দিকুল্লাহ চৌধুরীও, উনিও চলে গেলেন। গতকালকে উনি ডাক দিলেন 1 কোটি মানুষকে নামতে হবে প্রতিবাদে। আর আমরা ওই যে মসজিদ এয়ারপোর্ট এলাকায় সেখানে যাব, নামাজ পড়তে যাব, নামাজ পড়তে বাধা দিলে রাস্তাতে নামাজ পড়ব। রাস্তাতে নামাজ পড়ার ডাক দিয়েছিলেন। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যা সব দেখেছেন পুলিশি ব্যবস্থা, আর দাঁড়াননি, গাড়ি নিয়ে তৎক্ষণাৎ ওখান থেকে পালিয়েছেন। না ওই এয়ারপোর্টের মসজিদের সামনে গিয়ে হুজ্জতি করেছেন, না রাস্তাতে নামাজ পড়েছেন, কেটে পড়েছেন, অন্যত্র নামাজ পড়েছেন বা কোথাও গেছেন। ছবিতে এটাই দেখতে পাওয়া গেছে। না কোনো হুঁশিয়ারি দিতে, না কোনো ভাষণ দিতে, আর না ওনার সঙ্গে সেই অর্থে লোকজন এসছেন। বলেছিলেন 1 কোটি, যা ছবি দেখছি ওনার গাড়িতে কজন, আর এখানে তো লোকের থেকে মিডিয়ার লোক বেশি। মানে ওই প্রতিবাদী লোক যেটা আর কি উনি বলেছিলেন, তার থেকে তো মিডিয়ার লোককে বেশি। মানে মিডিয়ার লোকই দেখতে পাচ্ছি, প্রতিবাদী যারা ওখানে যাচ্ছিলেন সেই লোকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতটাই ন্যূনতম একটা সংখ্যা, মানে 10 জনকে দেখতে পাওয়া যাচ্ছে না। 1 কোটির ডাক দিয়েছিলেন, 1 কোটির ডাক দিয়েছেন, 10 জনকেও দেখতে পাওয়া যাচ্ছে না সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই প্রতিবাদ কর্মসূচিতে। আমি বলবো মুসলিম সমাজ, আপনাদেরকে আমি আজকে কুর্নিশ জানাচ্ছি যে আপনারা এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর উস্কানিতে পা দেননি। আমি কালকে অনেকটা রাতে একটা ভিডিও করেছিলাম, আমি সাবধান করেছিলাম যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের উস্কানিতে পা দেবেন না, জীবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। কারণ এখানে আর কিন্তু সেই সরকারটা নেই, তোষণের সরকার, যা খুশি করব, এটাকে নিয়ে আবার পলিটিক্স হবে, ব্যাপার আছে না। এখানে আর সেই সব নেই।
সরকার চেঞ্জ হয়ে গেছে, সরকার চেঞ্জ, পরিবেশও চেঞ্জ হয়ে গেছে, আগের পরিবেশ নেই। যা খুশি করা কিন্তু এখানে যাবে না। ফলে যদি কেউ করেন না এই উস্কানিতে পা দিয়ে, বলা হচ্ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ, আমি বলেছি শান্তিপূর্ণ প্রতিবাদ কত হয় সে আমাদের জানা আছে। প্রত্যেকবারই শান্তিপূর্ণ প্রতিবাদ বলে ডাকা হয়, আর দেখি কীরকম অশান্তি হয়। সে ওয়াকআপ মুভমেন্ট দেখেছি, ওয়াকআপ মুভমেন্ট বলা হোক বা ওই NRCC এর প্রতিবাদ কর্মসূচি হোক, দেখেছি আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের নামে কি হয়েছে। ফলে এটা যেটা হচ্ছে, যদি ওই রকম ফের করার চেষ্টা হয়, যারা আসবেন, যাদেরকে দেখতে পাওয়া যাবে ভিডিওতে, দেখবেন তাদের কি হাল হচ্ছে দেখবেন। আর পরিবারের লোকেদেরকে ওই কোর্টে ঘুরতে হবে, আদালতে ঘুরতে হবে, দেখবেন কিভাবে সমস্যা তৈরি হচ্ছে। আমি বলেছিলাম তো, আমি এসব বলেছিলাম সাবধান, এই লোকটির উস্কানিতে পা দেবেন না। শুভেন্দুর সরকার এটাকে মোকাবেলা কিভাবে করতে হয় সেটা ভালো করে জানে। আর আমি এটাও বলেছিলাম, ডাক তো দিয়েছেন 1 কোটি, আজকের কথা বলেছিলাম, শুভেন্দু কি জিনিস টের পাবেন সিদ্দিকুল্লাহ। তা আজকে দেখছি টের তো উনি কোনো চেষ্টাই করেননি। শুভেন্দুর সরকার, তার পুলিশ, বিধাননগর পুলিশ তার মতো করে কাজ করেছে, কিন্তু পুলিশকে তো কিছুই করতে হলো না। ফিল্ডিং সাজিয়ে রেখেছিল পুলিশ, তো কোনো বলই এলো না, ফিল্ডিংটা করবে কোথায়? এ তো দেখে শুনেই সিদ্দিকুল্লাহরা দাঁড়ালেন না ওখানে, কার্যত পালিয়ে গেলেন। ফলে পুলিশকে কিছুই করতে হলো না। তো যদি একটু ফুসফাস করতেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তার লোকেরা, আজকে দেখতেন পুলিশ কতটা অ্যাক্টিভ হতে পারে, আর এই ধরনের বিষয়ে পুলিশ কত কঠোরভাবে মোকাবিলা করতে পারে আজকে দেখতেন। তো আমার ধারণা সিদ্দিকুল্লাহ ভয় পেয়েছেন। আমি গতকালকে আরও একটা কথা বলেছিলাম যে উনি তো ডাক দিচ্ছেন 1 কোটি মানুষকে করতে হবে, প্রতিবাদে নামতে হবে। আগে দেখবেন উনি কোথায়, উনি নেমেছেন কিনা, লোকজনদেরকে লেলিয়ে দিচ্ছেন, উনি নামছেন কিনা আগে দেখবেন, তারপর ঝুঁকবেন। আমি কিন্তু সেই কথাটাও বলেছিলাম। হয়তো অনেকে নজর রেখেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কী করছেন দেখি। তো সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই যদি ওইরকম পালান, তো সঙ্গী সাথী যারা, তারাই বা কতক্ষণ থাকবেন? আর সঙ্গী সাথীর সংখ্যাটাও খুব একটা ছিল না। ফলে না ওই মসজিদের সামনে হুজ্জতি হয়েছে, না রাস্তা দখল করে নামাজ পড়ে প্রতিবাদ জানানোর কোনো সাহস দেখানো হয়েছে, কিছুই হয়নি। আর না পুলিশকে বিরাট কিছু অ্যাকশন নিতে হয়েছে। পুলিশ জাস্ট দাঁড়িয়েছিল, হ্যাঁ, হাতে লম্বা লম্বা সব লাঠি ছিল, আরও সব যা থাকার আগ্নেয়াস্ত্র যেগুলো রাখতে হয় সেগুলোও ছিল, কিন্তু কোনোটারই কোনোভাবে ন্যূনতম ইউজ করতে হয়নি। শুধু দাঁড়িয়েছে, একটা মাইকিং ছিল, যেটা করতে হয়, নিয়মে আছে মাইকিং, কিন্তু পুলিশ কিন্তু খুব অ্যাগ্রেসিভ ছিল। একটু কিছু করলে না পুরো ওখানে দেখতেন কীভাবে লাঠিচার্জ তো হতোই, তার সঙ্গে আর কত কী হতো, আর কতজনকে ধরপাকড় করে তাদের জীবনটাকে হেল করে দিত দেখতেন। এইসব চলবে না। বারুইপুরে তো চেষ্টা হয়েছিল, তো অনেক দিন পরে বারুইপুরে চেষ্টা হয়েছিল না, একটা ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদের নামে রেল লাইনকে উপড়ে ফেলা, ব্লক করা, ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, কাউকে সন্দেহের বশে মেরে ফেলা হয়েছিল। তো তারপর কি হচ্ছে ওখানে দেখুন তো, কতজন বাড়িতে আছেন, ধরা তো হয়েছে অনেককে, আর কতজন পালিয়ে বেড়াচ্ছেন দেখুন না, জীবন সব শেষ হয়ে যাচ্ছে দেখুন, পরিবারের লোকেরা কি অবস্থায় আছেন দেখুন। এখন ওই যে কিশোরীকে মারা হয়েছে, তার বাবাকে ধরে এখন মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করা হচ্ছে যদি ছেড়ে দেন। আসলে তারাও হয়তো বুঝতে পারেননি যে এতটা কঠোর হতে পারে একটা সরকার। ভেবেছেন যে ওই আগের মতো ক্ষোভ বিক্ষোভ তো আমরা তো দেখাতেই পারি, চলো খুব জোর পুলিশ দিনে ধরে নিয়ে যাবে, আবার সন্ধ্যেবেলা ছেড়ে দেবে, ভেবেছিলেন তারা। এখন যদিও আমি কিন্তু আমার যেটা কাজ সতর্ক করা, আমি কিন্তু বারবার সতর্ক করে আসছি, বারবার বলছি যে আর করবেন না এসব, আর করবেন না। পাকসার আকাশে চেষ্টা হয়েছিল, কি হয়েছে দেখেছেন তো, ওই জাহাঙ্গীরের ফলতাতে কি হয়েছেন দেখেছেন তো, আর করবেন না এসব। কিন্তু তবুও কিছু মানুষ আছেন অতি উৎসাহী, একটা বিরাট রক্ত গরম ভাব দেখান, অবশ্যই তার পেছনে কিছু পলিটিক্যাল ইন্ধন উস্কানি থাকে, তাতে পা দেন। তো পা দিয়ে ফেসেছেন, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন বারুইপুরে কী হচ্ছে কাণ্ডটা। আর আমি শুনেছি সূত্রে, মুখ্যমন্ত্রী বলেছেন এমন অ্যাকশন নেব না, রেল লাইন উপড়ে ফেলা, অগ্নিসংযোগ ঘটানো,
আর জিন্দেগিতে ভাবতে পারবেন না যারা এইসব মানে করে থাকেন বা করে থাকে। তো যা হয়েছে বারুইপুরে, আশা করি ওই চত্বরে ওই ধরনের বিক্ষোভ আর হবে না। কিন্তু একটা চত্বরে হবে, সেখানে পুলিশ অ্যাকশন নেবে, আর বাকি এলাকায় যারা আছেন তারা কি ফের সে ওই কাজ করবেন? মানে আবারও আপনাদেরকে মানে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি এই রকম মূর্খের মতো চলেন, বোকার মতো চলেন, ফাঁসবেন। তবে আমি এখানে দেখলাম মানুষ কিন্তু সংযত, সতর্ক হয়েছেন। মানে আমি যেটা চেষ্টা করছি গত রাত থেকে, আমি কোথাও দাবি করতে পারি যে কাজ হয়েছে এবং ভালো করেছেন। কি হবে বলুন তো, কি হবে? আমাকে একটা কথা বলুন। আমি খোঁজ নিচ্ছিলাম, ওই যে মসজিদ যেখানে আছে তার উল্টো দিকে আশেপাশে অনেক মসজিদ আছে, নামাজ পড়ার প্রচুর জায়গা রয়েছে। তো কেন ওটাকে নিয়ে আমরা জেদ ধরে বসে থাকবো? ওটা কি অন্য কেউ নিয়ে নিচ্ছেন? একটা দেশের স্বার্থে, ন্যাশনাল সিকিউরিটির তার স্বার্থে ওই জায়গাটাকে বন্ধ করতে বলা হচ্ছে। দেখুন, একটা এয়ারপোর্ট খুব সিকিউরিটি, হাই সিকিউরিটি জোন, সেখানে নামাজ পড়ি বলে আমি আধার কার্ড দেখাবো বলেই যাবেন, এন্ট্রি করবেন। জানেন তো চতুর্দিকে কত কি ঘটছে। আর এত দায়টাই বা কেন নেবেন বলুন তো? কিছু ঘটনা ঘটলে ফের তো সেই দায়ী হতে হবে আপনাদেরকে, কারণ ওখানে নামাজ পড়া লোকজনদের আনাগোনা একটা ওখানে তো কারণ হয়ে দাঁড়াবে। বড় কিছু ঘটনা ঘটে গেলে বিরাটভাবে ফাঁসবেন তো, এক। আর দ্বিতীয়ত, যখন ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন রয়েছে সেখানে কেন জোর করব? যখন বলা হচ্ছে, আবার কেউ বলছেন এই সরকার এসেই কেন এটা করলো। আমি বারবার এই কথাটা বলছি, এই সরকার এসে এটা করলো ঠিক আছে, মানে মসজিদটা যাতে আর কি করে ওখানে সিকিউরিটিটা স্ট্রং করা যায় সেটা করেছে, এই সরকারটা করেছে ঠিক আছে। কিন্তু এই সরকারই প্রথম উদ্যোগ নিচ্ছে এটা না, কিন্তু উদ্যোগ নিচ্ছে বলতে এই সরকারের আমলেই এই বিষয়টা উঠেছে তা কিন্তু না। আমরা বহুদিন ধরে শুনে আসছি এয়ারপোর্টের মসজিদ, বিতর্কিত মসজিদ সরাতে অনেক দিন ধরে শুনে আসছি। ফলে এই সরকার এসে হঠাৎ করে দুম করে তারা করছে তা কিন্তু না। আগে সরকার এয়ারপোর্ট অথরিটিকে সাহায্য করছিল না, মানে এটা দরকার, এটাকে বন্ধ করা দরকার ইত্যাদি। এই সরকার এসে সাহায্য করেছে, এটা বলিষ্ঠ একটা মনোভাব প্রকাশ করেছে, অবস্থান নিয়েছে এই সরকার। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই মসজিদ যে ওখান থেকে সরানোর দরকার, এই কথা, এই আওয়াজ বহু আগে থেকে ওঠা। ফলে শুধু এই সরকার এসে এরকম করে দিল এরকম ভাবার কোনো কারণ নেই। ওটা প্রয়োজন আছে, ওটাকে আলাদা করে দেওয়া বা করে বন্ধ রাখা, এটা প্রয়োজন আছে সিকিউরিটির স্বার্থে। এই দাবি বহুদিনের, কিন্তু অথরিটি কাউকে সাপোর্ট হিসেবে পাচ্ছিল না, লোকাল সরকারকে। তো সরকারটা এসছে, তারা সাপোর্ট করছে। ফলে এখন চেষ্টা করছে আঁটোসাঁটো করার জন্যে, চতুর্দিকে যা সব চলছে দেশের বিরুদ্ধে একটা ক্ষতি করার, সেখানে চেষ্টা করছে সিকিউরিটি সিস্টেমকে আঁটোসাঁটো করতে। তো এই হচ্ছে ব্যাপার। তো এত জেদটা কিসের? নামাজ পড়ার কি কোনো জায়গা নেই? আছে, অনেক জায়গা আছে। আমি এটাও বলেছিলাম, দরকার হলে যদি বলা হতো যে ওই জায়গাটা একটা ভ্যালুয়েবল জায়গা, তো বিকল্প জায়গা আমাদেরকে দেওয়া হোক, সেখানে আমরা মসজিদ করব। আমি তো বলবো, যদি এই অথরিটির সঙ্গে ঠিকঠাকভাবে কোঅপারেট করতো না, শুধু জায়গা না, আমার মনে হয় মসজিদ করারও খরচ দিত অথরিটি। কিন্তু না, জেদ, ওখানেই মসজিদ লাগবে, ওখানেই থাকতে হবে, ওখানে না নামাজ পড়লে আমাদের জান্নাতে যাওয়া যাবে না, মানে এই টাইপের ব্যাপার। আর কেন আমাদের মসজিদ ভাঙবে? আমরা মুসলিম, তার মানে তো হিন্দু ব্যাপার এসে গেছে। এই হিন্দু মুসলিম এই ব্যাপারটা এসে গিয়ে না একটা ওই জেদের জায়গায় চলে এসেছিলো এই করে, এবং এটাকে নিয়ে পলিটিক্স। আগের সরকার, না বাবা সরাতে দেবো না, বরং তোমরা এটা নিয়ে প্রতিবাদ করো, আমরা সাপোর্ট করব, আমরা তোমাদের পাশে আছি, তোমরা আমাদের পাশে ভোটটা দিও। আর তো কিছু করতে হবে না তোমাদের জন্য, শুধু এটা করলেই তো হয়ে যাবে। তোমাদের উন্নতি, শিক্ষা দীক্ষা তো এসব তো তোমার দরকার নেই, সুতরাং ওদিকে কোনো হেডেক নেই, রাস্তাঘাটও দরকার নেই, ওদিকে কোনো হেডেক নেই। ওই গঙ্গাবক্ষে সব চলে যাক, পাড়া, যেসব পাড়াগুলো আছে, গ্রামগুলো আছে, দেখা দরকার নেই। তোমাদের তো শুধু সুরসুটিতে একটু দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। তো সুরসুটি দিত, সেই মতো করে এই সিদ্দিকুল্লাহরা সুরসুটিতে এবারে কাতুকুতি খেতে এইসব করতেন। এই করে সরকারে বারবার টিকে থাকছিল। কিন্তু সেটা কতদিন চলতে পারে এসব? তো এখন হয়েছে। তো ওনারা দেখছিলেন আবার যে তো সবই গেল, আমও গেল, ছালাও যাবে নাকি। তো ওনারা আবার চেষ্টা করছেন নতুন করে যদি একটু নিজের সংগঠনটা, মুসলিম সেন্টিমেন্টটা একটু ধরে রাখি, মানে সিদ্দিকুল্লাহ তারা চেষ্টা করছিলেন। তো করে আজকে আবার ডাক দিয়েছিলেন, জুম্মার নামাজ আছে, যত শক্তি সব জুম্মার নামাজের দিনে। তো এই করে ডাক দিয়েছিলেন। তো আজকে হাওয়া ফুস। দর্শক নিশ্চয়ই মনে আছে গতকালকে ওনার গলার আওয়াজটা কীরকম ছিল। আমি আপনাদেরকে আজকে সেটা শুনিয়ে শেষ করব, তাহলে বুঝতে পারবেন যে গতকাল কত কথা বললেন আর আজকে কোথায় গেলেন সিদ্দিকুল্লাহ। গাড়ি থেকেই পালিয়ে গেলেন। কী হলো সিদ্দিকুল্লাহর?
হাওয়া বেরিয়ে গেল। দেখুন, मत तोड़ो, कानून का सहारा बातचीत करके निकले, दारुल देवबंद जमीयत उलमा इन रास्ता बताए तो आसान, जबरदस्ती मत करो এবং আইন মেনে চলবো, নিয়ম মেনে চলবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো। এই উইল দেখাচ্ছি, কাল বাঁধবেন এখানে। কেউ যদি বলেন কপালে সিজদা দিতে অসুবিধা হবে আল্লাহর কাছে, কপালে না, হাতে বাঁধো। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সব ডিসিপ্লিন আমরা করব। আমরা কাল যাব, আলটিমেট আজকে আবার চিঠি পাঠাবো, আটকালে যাব না, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো। এইসব বলেছিলেন, আর ব্যাস আজকে পাত্তা নেই। যা দেখেছেন পুলিশের বিরাট বিরাট ব্যবস্থাপনা এবং বড় বড় সব লাঠি, তারপরে এসব আরও আছে কাঁধে অনেক কিছু, ব্যাস পালিয়েছেন। আজকে বেশি পাকামো করলে আমার কাছে খবর ছিল একটা বিরাট সবক শেখানো হতো এই সিদ্দিকুল্লাহকে, মুসলিমদেরকে খেপানো। এখন একটা নতুন একটা পরিবেশ তৈরি হচ্ছে, উন্নয়নের একটা গতি দেখতে পাচ্ছে, সেখানে ফের এই বিদ্বেষ ছড়ানো হচ্ছে, হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে মসজিদের নামে। বিকল্প জায়গাতে নামাজ পড়া যায় না, আর ওই সিদ্ধান্ত নেবে দারুলুম ইউপি থেকে। এখানকার সরকারের কোনো সিদ্ধান্তের ব্যাপার নেই, ওখান থেকে সিদ্ধান্ত নেবে, সেটা মানতে হবে। কেন কোর্ট গেলেন না কেন? দরকার যদি আপনাদের মনে হয় ইলিগাল কিছু হচ্ছে, যান কোর্টে যান, তো আপনি লোককে উস্কাচ্ছেন কেন? আর একটা কথা বলি, উনি দেখুন, সিএ, এনআরসি বা ওয়াকফ, তার মুভমেন্ট তাও আলাদা, কিন্তু একটা মসজিদের নামে প্রকাশ্যে যতই আপনি বলুন শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিচ্ছি, এই ডাকটা দিতে পারেন না। একটা মসজিদ এমন একটা সেন্সিটিভ ইস্যু, এর যে কোনোভাবে যে কোনো রকমের ডাকটাই হচ্ছে উস্কানি সাম্প্রদায়িক, তাতেই ব্যবস্থা নেওয়া যায়। পাকামো করতে গেছেন, কোনো লোক সাড়া দেননি তো? আমি তো বলবো মুসলমান সমাজের লোকেরা বুঝেছেন, একটা অংশ ভয় পেয়েছে, একটা অংশ ভয়ে নামেনি, সেটা পরিষ্কার বুঝতে পারছি। আর একটা অংশ নিশ্চয়ই বুঝেছে যে এই লোকের পাল্লাই পড়লে মুশকিল আছে। তো যাই হোক, অন্তত ওই রকম মানে অবস্থা দেখলাম না আজকের দিনে, অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদি। এটাই হচ্ছে পরিবর্তন এই রাজ্যে। যা হয়ে গেছে সব অতীত, আর এই রাজ্যে ওই রকম হিংসাত্মক ঘটনা এই সিদ্দিকুল্লাহদের দ্বারা আর হবে না আশা করি। আর হলে তো বুঝবেন ঠেলা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।